এই গল্পের ঘটনা এবং সমস্ত চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি, স্থান অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এটি শুধুমাত্র বিনোদনের জন্য। সন্ধে অনেকক্ষণ পেরিয়ে গেছে। গ্রামাঞ্চলের রাস্তা কাদায় মাখামাখি। একটা টিনের ছাউনি দেওয়া ছোট্ট চায়ের দোকান। ঝমঝম করে বৃষ্টি পড়ছে টিনের ছাদে। সেই আওয়াজ অদ্ভুতভাবে একটা ঝমঝমে আমেজ এনে দিচ্ছে। তিন বন্ধু অমিত, কুশল ও বাপ্পা সেই বৃষ্টি ভেজা রাতে চায়ের কাপে চুমুক দিতে দিতে সন্ধ্যের আড্ডাটা জমিয়ে তুলেছিল। খেলার খবর, পলিটিক্স এবং সিনে জগতের কচকচানির পর শেষমেশ গল্পের মোড়টা যেন ভূতের কাহিনীর দিকেই এগিয়ে গেল। তিন বন্ধুর মধ্যে হঠাৎ করে বাপ্পা বলে উঠল, তোরা কি জানিস যে আমাদের এই গ্রামে একটা ভূতের বাড়ি আছে? এ কি বলছিস ভাই, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি আমাদের গ্রামে এক ভূতের বাড়ি রয়েছে। কিন্তু কেসটা কি, তুই কি কিছু জানিস? আমিও সঠিক জানি না, তবে ওই ঠাকুমার কাছে একবার শুনেছিলাম আমাদের গ্রামে এক জমিদার বাড়ি ছিল। জমিদার নাকি ভীষণ অত্যাচারী। সঠিক কারণ জানা নেই, তবে শুনেছি গ্রামবাসীরা নাকি ওই জমিদারকে মেরে পুরো জমিদার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। তারপর থেকেই সেই জমিদার বাড়ি নিয়ে নানান গুজব ছড়ায় যে ওই বাড়িতে নাকি জমিদারের ভূত ঘুরে বেড়ায়। কি বলছিস ভাই, ভূত? তা নয় তো আবার কি, একে নাকি তার অস্তিত্বও টের পেয়েছে। তারপর থেকে ওই জমিদার বাড়ির কেউ পথ মারানোর সাহস পায়নি। বাইরেটা ছিল বড্ড অন্ধকার। তাকালেও চট করে কিছু চোখে পড়ে না। অনেকক্ষণ ধরে একঘেয়ে সুরে বৃষ্টি পড়ছিল। এমন সময় হঠাৎ করে বর্ষাতি পড়া এক লোক সেই চায়ের দোকানে এসে ঢুকল। অনবরত বৃষ্টি হওয়ার দরুন লোকটির বর্ষাতি থেকে ক্রমাগত জল পড়ছিল। এমন করে হঠাৎ করে ঢুকতে দেখে তিন বন্ধু অবাক হয়ে সেই আগন্তুকের দিকে তাকিয়ে ভাবছিল যেন সত্যিই কোনো ভূতের চরিত্র তাদের সামনে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ ভালো করে তাকিয়ে দেখে বুঝল আগন্তুক তাদের জায়গার নয়, এক অবাঙালি ভদ্রলোক। এসে চায়ের দোকানের লোকটিকে জিজ্ঞেস করতে লাগলো, यहाँ पे ভূত বাংলো कहाँ पे है? লোকটির কথা শুনে হঠাৎ বাপ্পা বলে উঠল, আরে ও দাদা, কোথায় যেতে চান আপনি? भैया ये भूत बंगलों में जाने का रास्ता कहाँ से है? তিন বন্ধু শহরের বেসরকারি সংস্থায় কাজ করলেও ওদের মধ্যে ভালো গুছিয়ে হিন্দি একমাত্র অমিতই বলতে পারত। তাই অমিতই আগন্তুকের সাথে কথাবার্তা চালানো শুরু করলো। यहाँ से 1 किलोमीटर अंदर जाने के बाद आपको 2 मंजिला एक बड़ा सा मकान दिखाई देगा। लगभग 100 साल पुराना मकान है। लेकिन क्यों, आपको जाना है क्या वहां पर? এই কথা শুনে আগন্তুক হঠাৎ ভাঙা গলায় খুব বিচ্ছিরিভাবে হেসে উঠল। তিন বন্ধু আগন্তুকের কোমরের নিচে ঝুলে থাকা রিভলভারটার দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে দেখল। তা অবশ্য নজর এড়াল না আগন্তুকেরও। সে রিভলভারটা খুলে ডান হাতে নিয়ে নাচাতে লাগল। লোকটির এহেন অস্বাভাবিক আচরণ দেখে তিনজনের বড্ড অস্বস্তি বোধ হতে থাকে। লোকটি আবার সেই বিশ্রী হাসিটা হেসে নিজের পকেট থেকে টর্চটা বের করে বাইরের মিশকালো অন্ধকারে বেরিয়ে অদৃশ্য হয়ে গেল। তিন বন্ধুর বাড়ি ফেরার সেরম কোনো তাড়া ছিল না, কারণ তারা অফিস থেকে গ্রামে কয়েকদিন ছুটি কাটাতে এসেছিল। ওরা আরো কিছুক্ষণ বসে বলা বলি করতে লাগলো, লোকটি ঠিক কে ছিল? সে ওই ভূতের বাড়িরই বা খোঁজ কেন করছিল? লোকটির আবার কোনো বিপদ হবে না তো? এই ভাবতে ভাবতে ওরা তিনজন রওনা হলো সেই পরিত্যক্ত ভুতুরে বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে পৌঁছতেই ওরা দেখল বাড়িটা কাঁটা, গাছ আর আগাছাতে ভর্তি। তাই দেখে ওরা বুঝলো যে বাড়িতে শুধু ভূত নয়, হিংস্র সাপ আর পোকা মাকড়েরও ভয় রয়েছে। তাই এই অন্ধকারে পোড়া বাড়িতে ঢোকা মানে নিজেকে সাক্ষাৎ যমের হাতে তুলে দেওয়া। ওদের আগে এই বাড়িতে কেউ ঢুকেছে বলে তো মনে হলো না। তাই ওরা সেই অবাঙালি ভদ্রলোকটিকে ডাকাডাকি করতে লাগলো, আরে ও দাদা, अरे ओ दादा, दादा, ও দাদা, কেউ আছে নাকি? কাউকেই তো দেখতে পাচ্ছি না রে।
কি করবি তাহলে? কাল ভোরে খবর নেওয়া ছাড়া তো আর উপায় দেখতে পাচ্ছি না রে ভাই। বাপ্পা, একটা কাজ করলে কেমন হয়? আমার মাথায় হঠাৎ করে বুদ্ধিটা এলো। এই গ্রামের যে চৌকিদার আছে, ওকে আমরা খবরটা দিয়ে যেতে পারি তো। তাহলে যদি ও রাতে এই বাড়িটার উপর একটু নজর রাখতে পারে। এই পরামর্শে সবাই খুশিতে সায় দিল। বাড়ি যাওয়ার পথে চৌকিদারকে ডেকে ওরা সবকিছু বুঝিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তখন বৃষ্টিটা অনেকটাই কমেছে, যদিও রাস্তার দুপাশে গাছের থেকে টুপটাপ করে ফোঁটা তখনও পড়ে চলেছিল। রাত্রিরের খাওয়া দাওয়া চুকিয়ে তিন বন্ধু অমিতের বাড়িতে মিলিত হল। অমিতের বাড়ির বসার ঘরটা বেশিরভাগ সময় খালি পড়ে থাকাতে তিন বন্ধুরা ঠিক করল তারা সেই ঘরেই রাতটা কাটিয়ে দেবে। কিন্তু কেন যেন বারবার ওদের মনে পড়তে লাগলো সেই অবাঙ্গালী লোকটার কথা। লোকটি কি আদৌ সেই ভূতের বাংলোতে গেছিল? আর যদি গিয়ে থেকে থাকে, লোকটির কোনো বড়সড় ক্ষতি হবে না তো? এ সবের মাঝে হঠাৎ করে অমিত বলে উঠল, চল, আজকের রাতটা আমরা জেগেই কাটাই। যদি কোনো খারাপ খবর আসে, তাহলে এই চৌকিদার তো আমাদেরকে ডেকে তুলবে। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। এমনিও যে অবস্থা, আমার তো ঘুমটুম পাবে বলে মনে হচ্ছে না। তবে রাত জাগা আর হলো না। গল্প করতে করতে তিন বন্ধু কখন যে ঘুমের কোলে ঢুলে পড়েছে জানতেও পারেনি। আচমকাই মাঝরাত্রে দরজার ঠক ঠক আওয়াজে অমিতের ঘুম ভেঙে যায়। ও বাপ্পাকে তুলে বলে, এ বাপ্পা, বাপ্পা, এ দেখ তো, কে যেন এত রাতে দরজায় ধাক্কা দিচ্ছে মনে হচ্ছে না? বলতে বলতেই বাইরে থেকে যেন অন্ধকার ছিঁড়ে একটা কাপা গলার ভয়ার্ত আওয়াজ ওদের তিনজনের কানে ভেসে এলো। বাবু, দরজাটা খুলুন তাড়াতাড়ি, খুব দরকার। তিন বন্ধু কি করবে বুঝে উঠতে না পেরে লাফ দিয়ে উঠে দরজা খুলে ভীত সন্ত্রস্ত ভাবে কাপা গলায় জিজ্ঞেস করল, এটা তো চৌকিদার রে। কি হয়েছে দাদা? কি ব্যাপার? কি ব্যাপার? আপনি এত রাতে এখানে কি করছেন? বাবু, এই পুরো বাড়িটার দিকে আপনাদের কথা মতো আমি নজর রেখেছিলাম। হঠাৎ ওই বাড়ির থেকে একটা বিশ্রী খিলখিল হাসির আওয়াজ আমি শুনতে পাই। আর কে হাসছে দেখতে একটু কাছে যাই। তারপর চৌকিদার কেমন ভয় কাঁপতে লাগলো আর ক্রমাগত রাম রাম বলতে লাগলো। বাপ্পা চৌকিদারকে একটু অভয় পাইয়ে তার ভয় পাওয়ার কারণটি আবার জিজ্ঞেস করল। তুমি কি দেখলে ভাই যে এত ভয় পেলে? কিছু হয়েছিল? আর কে বা হাসছিল? হ্যাঁ, তুমি কি কাউকে দেখেছো? চলো তো একবারই বাড়ি থেকে দেখি কি হয়েছে। কিন্তু চৌকিদার প্রচন্ড ভয় জোরে জোরে মাথা নাড়তে লাগলো আর কিছুতেই ওই বাড়িতে ঢুকবে না জানিয়ে দিল। না না বাবু, না, ওই বাড়িতে আমি আর যেতে পারবো না বাবু, আমি আর যাব না, আপনারাও যাবেন না। যান এখান থেকে, পালান এখান থেকে। চৌকিদারের এহেন আচরণ দেখে ওই তিন বন্ধু ভুতুরে বাড়ি নিয়ে কৌতূহল আরো বেড়ে যায়। অজ্ঞতা তিন বন্ধু আত্মরক্ষার খাতিরে লাঠি ও টর্চ হাতে নিজেরাই রওনা দিল সেই পরিত্যক্ত বাড়ির উদ্দেশ্যে। বাইরে প্রচন্ড ঘন অন্ধকার, যদিও বৃষ্টি নেই, তবুও রাস্তাঘাট ভেজা আর প্রচন্ড নিস্তব্ধতা যেন চারপাশে বিরাজ করছে। কিছুটা পথ চলতে চলতে তিন বন্ধু বাড়ির সামনে এসে দাঁড়ালো। কি বিভৎস কাটা গাছ ও ঝোপে ঘিরে রয়েছে বাড়িটা। টর্চের আলো জ্বালিয়ে লাঠি দিয়ে কোনোভাবেই সেই ঝোপ জঙ্গল সরিয়ে ওরা তিন বন্ধু বাড়িটাতে প্রবেশ করল। বাড়িতে ঢোকার সাথে সাথে একটা কুচকুচে কালো রঙের বেড়াল আওয়াজ করে ওদের সামনে দিয়ে দৌড়ে ছুটে পালিয়ে গেল। অমিত ভয় চিৎকারটাই করতে যাচ্ছিল কি ঠিক তখনই একটা গোঙানির আওয়াজ দোতলার ঘর থেকে ওদের তিন বন্ধুর কানে ভেসে এলো। ওরা তিনজন সেই গোঙানির আওয়াজটা অনুসরণ করে দোতলায় উঠে এলো। অমিত হঠাৎ বলে উঠল, বাপ্পা দেখ তো, আওয়াজটা ওই ঘর থেকে আসছে না? এই বলে অমিত একটা ঘরের দিকে ওদের দুজনের আঙ্গুল তুলে ইশারা দিয়ে দেখালো। সবাই ভীত সন্ত্রস্ত ও কৌতূহল বসে সেই দিকে এগিয়ে গিয়ে দরজার গায়ে হালকা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল।
আর সাথে সাথে একদল চামচিকে প্রায় ওদের মাথা ঘেঁষে উড়ে বেরিয়ে গেল। বাপ্পা লাফ দিয়ে প্রচন্ড চিৎকার করে উঠে বলল, কি আশ্চর্য! ওই তো সেই ভদ্রলোক, দেখ দেখ, মাটিতে পড়ে গঙাচ্ছে, দেখ। কিছুটা এগিয়ে গিয়ে ওরা তিনজনেই ঝুঁকে পড়ল ভদ্রলোকের মুখের কাছে। ওনার পাশে রাখা এক আধ খাওয়া জলের বোতল থেকে একটু জল ওনার চোখে মুখে ছিটিয়ে কোনোভাবে ওনার জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফিরলে ভদ্রলোকটি ভয় মিশ্রিত বড় বড় চোখ নিয়ে ওই তিন বন্ধুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। জবা ফুলের মতো লাল রঙের দুটি চোখ এবং চোখে মুখে ক্লান্তির ছাপ। স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে সারা রাত ওনার ঘুম হয়নি। হঠাৎ করে ওই তিন বন্ধুকে দেখে ওই অবাঙালি ভদ্রলোক কিছুটা অপ্রস্তুত হয়ে বলে উঠলেন, আপনারা এখানে কেন এসেছেন? চলে যান, যদি বাঁচতে চান চলে যান, আপনাদের কেউ ছাড়বে না। চলে যান এখান থেকে, চলে যান। আপনি কাকে দেখেছেন যাকে দেখে আপনার এত ভয় লাগছে? একটু খোলসা করে বলুন তো। আচ্ছা, আপনি তো বাংলা ভালোই বলতে পারেন, তা আপনি বাঙালি না অবাঙালি? আমার নাম বিকাশ যাদব। কর্মসূত্রে অনেক বছর কলকাতাতে থাকতে হয়। লিখতে পড়তে না পারলেও কাজ চালানোর মতো বাংলা বলতে পারি। রিটায়ারমেন্টের পর থেকে আমার ভূত এবং ভুতুরে বাড়ির প্রতি ইন্টারেস্ট অনেক বেড়ে যায়। আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের সাথেও যুক্ত ছিলাম এক সময়। সবই তো বুঝলাম, কিন্তু আপনার এই অবস্থাটা কে করলো মশাই? আপনি গোঙাচ্ছিলেন কেন? এবার লোকটি আস্তে আস্তে ওদের মুখের দিকে তাকিয়ে বলল, শুনবেন? তাহলে শুনুন। তখন রাত 12:15। অনেক কষ্টে উপরে উঠে এসেছি। ভাবলাম ভয়ের কিছুই নেই, শুধু শিয়াল আর চামচিকের আস্তানা রয়েছে বাড়িটায়। ঠিক করলাম রাতটায় বাড়িতে কাটালেই আমার উদ্দেশ্যটা সফল হবে। এই ভেবে বসারিটা ভালো করে মেঝেতে পেঁচে নিলাম। বেশ শীত করছিল, সেই জন্য ঘরের জানলাগুলো বন্ধ করে দিয়ে টর্চটা জ্বালিয়ে ফেললাম। আনুমানিক রাত 1:30 হয়তো। একটু ঝিমুনি এসে গিয়েছিল। হঠাৎ একটা বিশ্রী আওয়াজে চোখ মেলে তাকালাম। কি আশ্চর্য, ঘরের জানালাগুলো ধরম ধরম করে খুলে যাচ্ছে কেন? জানলাগুলো আবার বন্ধ করে দিলাম। কিছুতেই বুঝতে পারলাম না, আমি তো জানলাগুলো বন্ধ করে রেখেছিলাম, তাই আবার জানলাগুলো এভাবে খুলে গেল কিভাবে? হঠাৎই দেখি এক প্রচন্ড পৈশাচিক আওয়াজ। আবার চমকে উঠলাম। তাকিয়ে দেখলাম হাড় হিম করা দৃশ্য। জানলাগুলো আবার প্রচন্ড জোরে খুলে যাচ্ছে। বাইরে থেকে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া যেন আমার সারা শরীরে হুল ফোটাচ্ছে। আর সে সব কিছুকে ছাপিয়ে এক অদ্ভুত বুক ফাটা কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। তাকিয়ে দেখি বন্ধ দরজাকে ভেদ করে একটা কঙ্কাল দুহাত বাড়িয়ে আমার দিকে আসছে। ভয় আমার হাত পা অসাড় হয়ে গেল। চিৎকার করার শক্তিটাও যেন কোথায় চলে যাচ্ছিল। অনেক কষ্টে কোমরের কাছ থেকে রিভলভারটা বের করে কঙ্কালটাকে লক্ষ্য করে গুলি ছুড়লাম। প্রচন্ড ধোঁয়ায় ঘরটা ভরে গেল। টর্চ তুলে দেখি কঙ্কালটা ঘরের মধ্যে নেই, তাই কিছুটা আশ্বস্ত হলাম। তারপর আবার জানলাগুলো বন্ধ করে এসে শুয়ে পড়লাম।
তারপর রাত ঠিক কটা বাজে জানি না, এবার আর কান্না নয়, প্রচন্ড বৃষ্টি একটা খিলখিল হাসি। সাথে অনেক মানুষের আর্তনাদের আওয়াজে আমি ধর্মর করে উঠে বসলাম। কিছু সে বুঝতে পারছিলাম না এত লোকের কান্নার এমন করুণ আত্মচিৎকার কোথা থেকে আসছে। অথচ প্রচন্ড ক্লান্তি, ভয় ও হারিম করা কনকনে শীতে আমার হাত পা যেন অসাড় হয়ে আসছিল। প্রাণপণ শক্তিতে নিজেকে কোনোভাবে ঠেলে দরজা অব্দি নিয়ে গেলাম। কোনো রকমের দরজা ঠেলে বাইরে বেরোতেই হঠাৎ চোখে পড়ল উল্টো দিকের ঘরের জানলাটা খোলা। তার ভেতর থেকে একটা হালকা আলো বাইরে বেরোচ্ছে। ওই আলোর দিকে এগিয়ে গেলাম। ভেতরের দিকে চোখ পড়তেই আমার চোখ চড়ক গাছ। দেখি কিছু নিরীহ মানুষকে এক প্রচন্ড বিশাল আকার ছায়ামূর্তি বিচ্ছিরিভাবে মেরে চলেছে। ওই নিরীহ মানুষগুলোর বুক ফাটা কান্নার আওয়াজ শুনে আমার অজান্তেই আমার গলা দিয়ে এক ভয়ার্ত আওয়াজ বেরিয়ে আসতেই সেই বিরাট ছায়ামূর্তি আচমকা পিছনে ফিরল। আর তার জ্বলন্ত আগুনের মতো চোখ দুটো আমার দিকে তাকিয়ে থাকে। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম, হাত পা অসাড় হয়ে যাচ্ছিল। কি করব কিছু বুঝতে পারছিলাম না। হঠাৎ দেখলাম এটা সেই ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে আসছে। আমি প্রাণপণ চেষ্টা করেও নিজেকে স্থির করে দাঁড়িয়ে রাখতে পারছিলাম না, কেমন যেন টলতে থাকছি। পালানোর চেষ্টা করলাম কিন্তু পড়ে গেলাম। হঠাৎ সমস্ত শক্তিতে প্রাণপণ চিৎকার করে উঠলাম, কে কে ওখানে, কে? তারপর কিছুক্ষণ চুপচাপ দেখি ছায়ামূর্তি উধাও। ভাবলাম বুঝি এই যাত্রায় বেঁচে গেলাম। তারপর অনেকটা রাত কেটে গিয়েছে, কিচ্ছু জানি না কটা বাজে। ঘুমে দু চোখের পাতা ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছে। কিন্তু ভয়ানক আর হাড় কাঁপানো ঠান্ডা যেন আমাকে গ্রাস করছে। জানালাগুলো আবার শেষবারের মতো ভালো করে বন্ধ করে আসলাম। এবার যেন প্রচন্ড ক্লান্তিতে আমার চোখ দুটো জড়িয়ে আসছিল। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি কিছুই বুঝতে পারিনি। আমি জেগে না ঘুমিয়ে সেই বোধটাও যেন আর কাজ করছে না। এক অজানা অদৃশ্য ভয় সারা শরীর অসাড় হয়ে আসছে। খালি একটা ভয়ের আওয়াজ আর ঠান্ডা শীতল স্পর্শ যেন অনুভূত হতে থাকে। শীত দ্বারা দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইতে লাগলো। ধীরে ধীরে কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম বুঝতে পারিনি। তারপর তো তোমরা সবই জানো। অবাঙালি লোকটির এহেন গল্প শুনতে তিন বন্ধু এতটাই মশগুল ছিল যে কখন যে সকাল হয়ে গেছে ওরা টেরও পায়নি। হঠাৎই প্রচন্ড কোলাহল এবং চিৎকারের শব্দ ওদের কানে ধেয়ে আসতে ওই তিন বন্ধু যেন কিছুটা সম্বিত ফিরে পেল। প্রচুর লোককে নিয়ে চৌকিদার ততক্ষণে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে।
সবাই অমিত, কুশল ও বাপ্পার নাম ধরে চেঁচাচ্ছিল এবং চারিদিকে ওদের খুঁজে বেড়াচ্ছিল। চৌকিদার ততক্ষণে ওই তিন বন্ধুকে উপরতলায় দেখতে পেয়ে হুড়মুড়িয়ে উপরে উঠে আসে। বাবু, আপনারা এই পোড়ো বাড়িতে ঘন রাতে কেন ঢুকেছেন? আপনাদের কিছু হয়ে গেলে আমার কি হতো বলুন তো? চৌকিদার থেকে শুরু করে এলাকার বাকি লোকেরা প্রচুর প্রশ্নে তিন বন্ধুকে অস্থির করে তোলে। ওরা সকল গ্রামবাসীকে সামলে হঠাৎ কি মনে হওয়াতে পেছনে তাকাতেই চমকে উঠল। সেই অবাঙালি লোকটি কোথায় গেল? এখানে লোকটা তো এখানেই ছিল, হট করে কোথায় চলে গেল? দাদা, ও দাদা, দাদা! অনেক চিৎকার চেঁচামেচি করেও আগন্তুকের কোনো খোঁজ পাওয়া গেল না। তিন বন্ধু অত্যন্ত হতভম্ব হয়ে ভাবতে লাগলো, লোকটি কোথায় গেল তাহলে? একটু আগেই তো এখানে ছিল। প্রচন্ড উত্তেজিত হয়ে ওরা সবাইকে জিজ্ঞেস করলো সেই অবাঙালি লোকটিকে কোথাও দেখেছে কিনা, কিন্তু হতাশা ভরা উত্তর এলো, এরকম অবাঙালি লোককে কেউ কোথাও দেখেনি। বরং সবাই কিছুটা বিরক্ত হলো যে এরা এত রাতে এমনভাবে কাউকে কিছু না জানিয়ে এই পরিত্যক্ত বাড়িতে কেন এসছে। কিন্তু তিন বন্ধুর তো সেই দিকে কোনো খেয়ালই নেই। অজ্ঞতা কোনো উপায় না দেখে আগন্তুকের বলা কথাগুলি ভাবতে ভাবতে খুব শান্তভাবে বাড়ির বাইরে বেরিয়ে এসে ধীর পায়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শুধু পেছনে পড়ে রইল সেই আগন্তুক আর তার বলা সেই ছায়ামূর্তির অন্তর্ধান রহস্য।